মাত্র 299টি এমসিকিউ। তুমি যে স্কুলের শিক্ষার্থী হও, যে বোর্ডের শিক্ষার্থী হও, কোনো প্রবলেম নাই। 2025-এ কতগুলো প্রশ্ন কমন ছিল সেটা আমি দেখিয়ে দিয়েছি। 2024-এ কতগুলো প্রশ্ন কমন ছিল সেটা আমি দেখিয়েছি। তার মানে এই 299টি এমসিকিউতে তোমার যদি মূল বইটা পড়া নাও থাকে, তুমি এই 299টি এমসিকিউ সাথে বেসিক আমি আলোচনা করেছি, মূল বইয়ের অংশটুকু আমি রেখেছি। আমি মূল বই পড়িয়েছি, এখানে আমি বোর্ড কোশ্চেন নিয়েছি, টেস্ট পেপার স্কুলের প্রশ্নগুলো নিয়েছি, 3 in 1। একটা চ্যাপ্টারের মধ্যে 300-এর অধিক এমসিকিউ থাকে, বাট আমি তোমাকে দিচ্ছি মাত্র 299টি এমসিকিউ। ভালো মতো প্র্যাকটিস করে যাও, জাস্ট এই 299টি ভালো মতো প্র্যাকটিস করে, এর বাইরে এক্সট্রা কিচ্ছু লাগবে না। অনেক কথা বলে ফেলেছি, চলো মূল ভিডিও দেখবো। এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ ভার্সন পাশাপাশি দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কিন্তু এটা দেখবা। আমি বলেছি মাত্র 299টি এমসিকিউ, এর বাইরে আসলে প্র্যাকটিস করতে হবে না। কেন করতে হবে না? দেখো, আমি এই 299টির মধ্যে সব ধরনের প্রশ্ন রেখেছি। কোন প্রশ্নগুলো তুমি ডিরেক্ট কমন পাবে, কোনটা তুমি ডিরেক্ট প্রশ্ন চেঞ্জ হয়ে আসবে সেটা আমি বলে দিয়েছি মূল কোশ্চেনের মধ্যে। তাহলে আমাদের আজকের অধ্যায় হচ্ছে কত? 4। আমি ইতিমধ্যে প্রথম পার্টে 85টার মতো এমসিকিউ আমি প্রথম পার্ট আলোচনা করে দিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে। যারা ওই পার্টটা দেখোনি, ওই পার্টে কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছিলাম কোন বোর্ডে কতগুলো প্রশ্ন 2024 এবং 25 আমার সাজেশনটা কমন ছিল। শুধু কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি না, কারণ এই ভিডিওগুলো আমার এখন পর্যন্ত ইউটিউব এবং ফেসবুক পেজে আছে। তুমি নিজের বোর্ডের কোশ্চেনের সাথে আমার সাজেশনটা একটু মিলিয়ে দেখো, তারপরে আসো, কথা হবে। দেখো, আমাদের আজকে আমি শুরুতে কেন বলছি মূল বই যদি পড়া নাও থাকে সেই ক্ষেত্রে তোমার কেন 100% প্রিপারেশন হয়ে যাবে, কেন হবে সেটা দেখো। মূল বইয়ের অংশ রাখছি ওয়ার্ড প্রসেসর, লেখালেখির জন্য ব্যবহৃত সফটওয়্যার। তাহলে ওয়ার্ড প্রসেসর সম্পর্কে আমি একটা লাইন জেনে রাখলাম, এটা মূল বই থেকে নেওয়া। স্প্রেডশিট, হিসাব নিকাশের জন্য ব্যবহৃত সফটওয়্যার। তাহলে এই দুটোর জন্য দুটো লাইন আমি রেখে দিয়েছি। পরের অংশটুকু একটা আসি। সেম ভাবে ডাটাবেজ, ডাটাবেজ জন্য কি? তথ্য সংরক্ষণের জন্য। পাওয়ার পয়েন্টের জন্য কি রেখেছি? তথ্য উপস্থাপন করার জন্য। ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য, আকর্ষণীয়, দেখতে ভালো লাগবে, সুন্দর মনে হবে, আকর্ষণীয় করার জন্য আমরা ছবি বা টেবিল যুক্ত করে থাকি। সহজ মনে হচ্ছে না? এরপরে কি আছে? ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? যেন সেটা আমি বারবার ব্যবহার করতে পারি, সময় কম লাগবে, বারবার ব্যবহার করতে পারি। এরপরে অফিস বাটনের অন্তর্ভুক্ত, এই সবগুলো অফিস বাটনে অন্তর্ভুক্ত থাকে। এখন এখান থেকে পরীক্ষায় কোনটা বেশি আসে? এই দুইটা পরীক্ষায় বেশি আসে, সেভ এবং সেভ অ্যাজ। কোথায় থাকে? এই যে অফিস বাটনের মধ্যে পেয়ে যাব। এই জন্য বলেছি, বলে মূল বই পড়া না থাকলে আমি যে প্রথম অংশ আলোচনা করলাম এখান থেকে মূল বইটা কিন্তু আমার কাভার হয়ে যাবে। আচ্ছা, পরের অংশ দেখি। ডকুমেন্ট সংরক্ষণ করা, আমি সংরক্ষণ করব মানে সেভ করব, তাহলে প্রথমবার সেভ আসবে। এরপরে একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করব, ওই যে সেভ করলাম, এখন একই ডকুমেন্টকে ভিন্ন নাম দিব, তাহলে সেটা হবে কি? সেভ অ্যাজ। সবচেয়ে বেশি এই দুইটা এমসিকিউ পরীক্ষায় আসছে, সবচেয়ে বেশি এই দুইটা। তাহলে সমস্যা কোথায়? আমরা পারবো না? নেক্সট, ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন যে ফন্ট, আমার এটা কোন ফন্টে লেখা, এটা একটা ফন্টে লেখা, এটা কয়েকটা ফন্ট আমি চেঞ্জ করতে পারবো, দেখতে অন্যরকম মনে হবে, তাহলে এটা হবে কি? ফন্ট। হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে একেবারে 3 স্টার দিয়ে রাখলাম, একেবারে 3 স্টার দিয়ে রাখলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে থাকে কি? বুলেট এবং হচ্ছে নাম্বার সহ আইকন। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এই অধ্যায় থেকে। ধরে রাখে এটা কোনো না কোনো বোর্ডে আসছে, একবার মিলিয়ে নিবা পরীক্ষা হলে গিয়ে। নেক্সট, ইলাস্ট্রেশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এবং এখানে আমি 3 স্টার দিয়ে রাখলাম, এখানে 3 স্টার থাকবে। এই অংশটা এইখানে সবচেয়ে বেশি পরীক্ষা আসে এইটা, ক্লিপ আর্ট বাই স্মার্ট আর্ট। সহজ না? তাহলে এই সবগুলো হচ্ছে আমার মূল বইয়ের বেসিক আলোচনা। এই জন্য বলেছি মূল বইটা পড়া না থাকলে, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি আমার এই শীটটা থাকে 299টি, পরীক্ষা হলে তুমি বস, কোনো কথা হবে না। নেক্সট, পরের পার্টটা আমরা দেখবো। আমরা কিছু কিবোর্ডের কমান্ডগুলো দেখে নিই, কার জন্য কোন কিবোর্ডের কমান্ড হয়। সবগুলো সব দেখো, এখানে সেভ এস আছে, এস মিল আছে, এখানে পেস্ট পি মিল নাই, তার মানে এটা ইম্পর্টেন্ট বেশি, এটা ইম্পর্টেন্ট বেশি, এটা যেহেতু আলাদা পরীক্ষা আসার মতো। নেক্সট কি? কপি সি, এখানে সি আছে, কাট সি আছে, বাট এখানে সি নাই, এক্স আছে, তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো।
এবার মনে রাখতে হবে। নেক্সট কি, নতুন ডকুমেন্ট নিউ, এন মিল আছে, ফাইন্ড এফ, টেক্সটের জন্য এফ, এটা মিল নাই, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা বিষয় আসার সম্ভাবনা। বোল্ড বি মিল আছে, প্রিন্টের জন্য পি মিল আছে, সিলেক্টের জন্য এস হওয়ার কথা, বাট আছে কি এ, তার মানে এটা বেশি ইম্পর্টেন্ট। শব্দের নামের প্রথম ওয়ার্ডের মানে লেটারের সাথে যদি মিল থাকে সেটা পরীক্ষায় কম আসে, যেটা মিল নাই সেটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। জাস্ট তোমাকে মনে রাখতে হবে এই জন্য। ওকে, হয়ে গেল। এরপর দেখি আমরা, আচ্ছা টাইপ 3-তে টাইপ 1-2 গেলে কোথায় আছে, একটু পরে দেখতে পাবো তোমরা। টাইপ 3-র এই টাইপের কোশ্চেনগুলো আমরা ডিরেক্ট কমন পাবো না, ডিরেক্ট কমন পাবো না। তাহলে এটা একটু বোর্ডে বোঝাই দিই, ডিরেক্ট আমরা কমন পাবো না। আমরা একটা দেখি, এই ওয়ার্কশিট দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এবং এফ পর্যন্ত, এফ পর্যন্ত প্রশ্ন বলছে এই যে হোয়াট চিহ্নিত F2 সেলে, এই যে F2 এই যে 1 এবং 2, এই হোয়াট চিহ্নিত এইখানে প্রশ্ন বলছে কত হবে, এইখানে কত হবে। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে AVG মানে অ্যাভারেজ, অ্যাভারেজ করতে বলেছে, গড় করতে বলেছে। তাহলে কি করব, জাস্ট প্লাস প্লাস করে 3টাকে 3 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার চলে আসবে কত, এটা সহজ না। অ্যাভারেজ করতে বলেছে, আমি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিব, হয়ে গেল। আমার কি মান চলে আসছে 55। পারবো না, এটা যে কোনো মান দিক না কেন আমরা পারবো তো ইনশাল্লাহ। পরের কোশ্চেন, এটা আলোকে এক্স এর টোটাল নাম্বার নির্ণয়ের সূত্র। এক্স এর টোটাল নাম্বার যদি আমরা আগেরটাই যাই, এক্স এর টোটাল নাম্বার, এই যে এক্স, এইটার টোটাল নাম্বারটা আমরা কিভাবে বের করতে পারি, 1টা 2টা 3টা যোগ করে বের করতে পারি। তাহলে এই জন্য কি B2 C2 D2, বির জন্য 2, সির জন্য 2, ডির জন্য 2 যোগ করে আমরা বের করতে পারি না, পারি। আবার একেবারে B2 থেকে D2 পর্যন্ত যোগ করলেই হয়ে যাবে। একটু আমরা দেখি তো অপশনগুলো আছে কিনা। এই দেখো কি আছে, B2 C2 D2, এই সমান চিহ্ন শুরুতে থাকতে হবে, শুরুতে সমান চিহ্ন থাকতে হবে, নাহলে হবে না। তাহলে B2 C2 D2 3টা যোগ করলেও পাবো, অথবা B2 থেকে D2 পর্যন্ত যোগ করলে হবে। এই B2 থেকে D2 পর্যন্ত যোগ করলে মাঝখানে আমাদের এই কোলন সাইনটা হবে, এই কোলন সাইনটা হবে, তার মানে এই সাইনটা আমাদের হবে কি B2 থেকে D2 পর্যন্ত। এখানে সামনে সমান চিহ্ন নাই, তোমার এটা হবে না। সহজে কিন্তু বুঝতে পারি, জাস্ট একটু বুঝে নাও বলে এটা পরীক্ষা আসলাম কিভাবে আনসার করব। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি আমরা ওয়ার্কশিট, সেখানে A2 B2 ক্রয় মূল্য, লাভ এবং হচ্ছে বিক্রয় মূল্য। যদি বলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করি, ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করি। তার মানে এই ক্রয় মূল্যের সাথে এই লাভের পার্সেন্টেজ যদি আমি যোগ করে দেই, তাহলে আমার বিক্রয় মূল্য আসবে। তাহলে ক্রয় মূল্যটা আছে এ কি 2 নাম্বার কলামে, তার মানে হচ্ছে কি A2 প্লাস হচ্ছে কি A2 প্লাস A2, এটার পার্সেন্টেজ কত 15%, তার মানে B2। এই যে B2 হচ্ছে কি পার্সেন্টেজ করলে হয়ে গেল, আমাদের মোট অ্যান্সারটা চলে আসবে। সহজ না, যদি বিক্রয় মূল্য বের করতে বলে এই কোশ্চেনে। ওকে, আমরা একটু পরের কোশ্চেনে দেখি। দেখো পরের কোশ্চেন বলে দিয়েছে হোয়াট চিহ্নিত সেলের ঠিকানা কোনটি। হোয়াট চিহ্নিত, যদি আমরা আগের বক্সে আসি, হোয়াট, এই যে হোয়াট চিহ্ন সি 2 নাম্বার 1 2, সি হচ্ছে 2 নাম্বার, সি 2 নাম্বার। পরের কোশ্চেন বলছে দেখো সি আমাদের 2 নাম্বার। বিক্রয় মূল্য নির্ণয় করতে কোন সূত্রটি প্রয়োগ করব, এখন কি এটা বলে প্রয়োজন আছে? তোমার পার্সোনালিটির মধ্যে কি বলেছিলাম, A2 সাথে এই যে A2 এইটার সাথে কি যোগ করব, A2 এর 15%, এই যে A2 এর 15%, পার্সেন্ট এখানে গুণ চিহ্ন, গুণ চিহ্ন হচ্ছে স্টার অথবা কি প্রোডাক্ট, হয় প্রোডাক্ট, তাহলে গুণ চিহ্ন অথবা প্রোডাক্ট লেখা থাকবে। দ্যাটস ইট। আমরা আর একটা ওয়ার্কশিট দেখতে পাচ্ছি, এখানে কি ABCDE পর্যন্ত, লাস্ট হচ্ছে F। প্রশ্ন যদি এইটার মান বের করতে বলে, F চিহ্নিত কয় নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার ছেলে, এটা হচ্ছে কি F2 2 নাম্বার ছেলে দেখতে পাচ্ছি এটা। ওকে, 1 এবং হচ্ছে 2। যদি লাস্টে বলো হোয়াট চিহ্ন স্থানে কি বলবে কত হবে, যদি এটা বের করতে বলে, তাহলে আমরা কি বের করব? তাহলে আমরা সবগুলো খেয়াল করে দেখো, এইটার সাথে B2 যোগ C2 যোগ D2 যোগ হচ্ছে কি E2, সবগুলো যোগ করলে পাবো, রাইট। কিন্তু C2 তো সরাসরি বের করে দেয়া নাই, তাহলে C2টা আমরা সরাসরি কিভাবে বের করব? আমরা বির সাথে C2 পার্সেন্টেজ করব,
দেখি তো আমাদের প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে আব্দুর রহমান সাহেবের বাড়ি ভাড়ার বের করার সূত্র কোনটা হবে? এই দেখো B2 সাথে C2 পার্সেন্টেজ, B2 সাথে এই দেখো B2 এর সাথে যে B2 22,000 সাথে C2 পার্সেন্টেজ কত? 40%। সহজ না? তাহলে এটা আমাদের কমন পড়ার দরকার আছে, আমি তো পারবো এমনি, এটা আমার কমন পড়ার দরকার নাই। এই জন্য বলছি সরাসরি কমন পড়বে না আর পাওয়ার দরকারও নাই, আমি এমনি পাবো এটা। ওকে, পরের কোশ্চেন কি বলছে আমাদের শেষে? হোয়াট চিহ্নিত স্থানে কোনটা প্রযোজ্য? সবগুলো যোগ করেও বের করতে পারি, অথবা B2 থেকে E2 পর্যন্ত। শেষ। চলো আমাদের বাকি অংশটুকু আমরা দেখি, যেটা আমাদের টাইপ 1 এবং 2 তে আছে। এই শীটটা ডিসেম্বরের 1 তারিখে ভর্তি শুরু, তোমার কাছে থাকবে। PDF ফাইলটা দিয়ে দিব, একটা ক্লাস পাবে তোমরা এবং সাথে PDFটা পাবে। জাস্ট ডাউনলোড করে প্রিন্ট করে বাসায় বই আকারে পড়বা, ইনাফ, আর কিচ্ছু লাগবে না। ডিসেম্বরের 1 তারিখে ভর্তি শুরু কিন্তু। চলো আমরা মূল অংশটুকু দেখি। আমি নিশ্চিত এইটা করার পর তুমি যে কোনো এক্সাম দাও না কেন, মডেল টেস্ট দাও, স্কুলের টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা তো সামনে, টেস্ট পরীক্ষার আগে তুমি অ্যাপ্লাই করতে পারো চ্যাপ্টার 1 এবং 2, পাশাপাশি আমাদের মূল পরীক্ষা তো আছেই। কত মডেল টেস্ট দিব না তুমি? টেস্ট পেপার কেনার পর যে কোনো একটা স্কুলের কোশ্চেন আলোচনা করে দেখবা, প্র্যাকটিস করে দেখবা, তুমি এক্সাম হলে বস। চলো পরের অংশ দেখি। 2024 সালে কতগুলো প্রশ্ন কমন ছিল সেটা কিন্তু ইতিমধ্যে তোমাদের আমি বলে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কোন বোর্ডে কতগুলো প্রশ্ন কমন ছিল। এটা শুধু কথার কথা না, তুমি চাইলে অবশ্যই চেক করে দেখতে পারো। যেহেতু ভিডিওগুলো এখন আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আছে, তুমি চাইলেই কিন্তু তোমার বোর্ডের প্রশ্নের সাথে এগুলো মিলিয়ে দেখতে পারো আসলে এই প্রশ্নগুলো আমি যে কথাগুলো বলতেছি তার সাথে মিল আছে কিনা। দেখতে পাচ্ছ 2024 সালের হচ্ছে সাজেশনের সাথে কতটুকু প্রশ্ন কোন বোর্ডে কমন ছিল। 2025-এর কোশ্চেনটা একটু এদিক সেদিক হয়েছিল, তোমরা অবশ্যই জানো। সেই ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ বই আমাদের ছিল, দ্যাটস ওয়াই একটু বিচার বিশ্লেষণ করার পরে দেখতে পাচ্ছ তারপরেও কতগুলো প্রশ্ন তোমরা পেয়ে গেছো কমন, জাস্ট 299টি MCQ প্র্যাকটিস করে। আমার এই প্রশ্নগুলো তোমার কেন 100% কমন পড়ে বলেছিলাম, সেটার পিছনে অনেকগুলো লজিক আছে। এর বাহিরেও যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে সর্বনিম্ন 18টি প্রশ্ন দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে। এছাড়া সবগুলো বোর্ডে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো প্রশ্নই কমন ছিল, মাত্র 299টি MCQ প্র্যাকটিস করে। ইনশাল্লাহ এই বছর বেশি থাকবে, যেহেতু শর্ট সিলেবাস, একটু বেশি বিচার বিশ্লেষণ করেছি। আই থিঙ্ক তোমরা এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। তাহলে আমরা এখন যাব হচ্ছে আমাদের 4 নাম্বার অধ্যায়। যেহেতু আমি প্রথম পর্বে, মানে যারা পার্ট 1 দেখোনি, আমি প্রথম কমেন্টে চেষ্টা করব পার্ট 1-এর লিঙ্কটা দিয়ে রাখতে। অবশ্যই ইউটিউব চ্যানেলে তোমরা প্রথম কমেন্টে পেয়ে যাবা। তাহলে টাইপ 1 এই টাইপের কোশ্চেনগুলো আমি সরাসরি পরীক্ষায় কমন পেয়ে যাব, একেবারে ডিরেক্ট কমন পাবো, কোনো চেঞ্জ নেই, একবার ডিরেক্ট এই টাইপের কোশ্চেনগুলো আমরা কমন পাবো, যাকে আমরা বলি একেবারে জ্ঞানমূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন 86 নাম্বার, ইতিমধ্যে 1 থেকে 85 পর্যন্ত তোমাদের আমি দিয়ে দিয়েছি। ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটি প্রয়োগে? ইতিমধ্যে কিন্তু আমরা এটা শিখে আসছি। কোনটা শিখে আসছি তোমরা জানো, সেটা হচ্ছে কি ছবি এবং টেবিল যুক্ত করে, যেটা আমরা মূল অংশে আলোচনা করে আসলাম। দেখো সেখানের সাথে এখানের অংশ কিন্তু অনেক মিল আছে, তার মানে প্রথমে আমরা বেসিক আলোচনা করেছি, তার সাথে দেখবো এমসিকিউগুলো অনেক মিল। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণের সুবিধা কি, যে বারবার ব্যবহার করা যায়, সময় কম লাগে। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করলে সেভ, কোনো ডকুমেন্টকে ভিন্ন নামে তাহলে সেভ অ্যাজ, যেটা আমরা ইতিমধ্যে পড়ে আসছি। খুব তাড়াতাড়ি পড়লে সমস্যা নাই, কারণ ইতিমধ্যে আমরা এটা জানি। আচ্ছা, তারপর যেটা বুলেট এবং নম্বরের আইকন, এটাও কিন্তু আমরা পড়ে আসছি। বলে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে, খুবই ইম্পর্ট্যান্ট একটা MCQ। হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে কোন ওয়ার্ড ডকুমেন্টকে টেবিল যোগ করার কমান্ড কোনটি? তাহলে ইনসার্টে যাব, সেখানে গিয়ে টেবিল অপশন, ইনসার্ট টেবিল করলে আমরা পেয়ে যাব। ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করার কোন ট্যাবে ক্লিক করতে হবে? দেখো পেজ লেআউট। তাহলে মার্জিন আমি ঠিক করতে চাই, মার্জিন তো এটা হবে কি পেজ লেআউট। স্প্রেডশিটে গুণ করা, আমরা যে স্টার চিহ্ন অথবা প্রোডাক্ট, এটা হচ্ছে গুণ করাকে বোঝায়। স্প্রেডশিটে বাঘ চিহ্ন স্ল্যাশের মতো দেখতে পাচ্ছি, স্ল্যাশ, তার মানে হচ্ছে কোনটা? গ নাম্বার। কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি? ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। লেখালেখি বা হিসাবের কাজে ব্যবহৃত সফটওয়্যার কোনটি? এটা হচ্ছে অফিস সফটওয়্যার।
লেখালেখি ও হিসাবের কাজে ব্যবহৃত সফটওয়্যার কোনটি? এটা হচ্ছে অফিস সফটওয়্যার। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। মানে অনেকগুলো কিন্তু মিল আছে, মানে পর পর সাজিয়ে দিয়েছি তোমার জন্য যেন একটা দিয়ে আরেকটা তোমরা শিখতে পারো। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? ওয়ার্ড প্রসেসর। কম্পিউটারে হিসাব নিকাশ করার প্রোগ্রামকে কি বলা হয়? এটা হচ্ছে স্প্রেডশিট। তাহলে কম্পিউটারের হিসাব নিকাশ করার প্রোগ্রামকে কি বলা হয়? স্প্রেডশিট, যেটা আমরা শুরুতে জেনে আসছি। কোনো একটা এমসিকিউ তোমার কাছে যদি মনে হয় হ্যাঁ এটার অ্যান্সার ক না হয়ে খ হবে, অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা কারেকশন করে আবার প্রথম কমেন্টে উত্তরটা দিয়ে রাখব। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। কোনো কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায়? ফাইন্ড রিপ্লেস। কোনো কমান্ড ব্যবহার করে, কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে খুঁজতে পারবো এবং প্রতিস্থাপন করা যাবে, সেটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস। তাহলে আবার একটু পড়ে ফেলি। কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে খুঁজতে পারবো এবং পাশাপাশি হচ্ছে কি প্রতিস্থাপন করা যাবে, এটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস। এটা ইংলিশে লেখা থাকতে পারে। কল্পনার জগৎকে বাস্তবে আনে কোনটি? লেখালেখির কাজ। কল্পনার জগৎকে বাস্তবে আনে কোনটি? লেখালেখির কাজ। ওয়ার্ড প্রসেসরের সুবিধা কতটি? 16টি সুবিধা আছে। ওয়ার্ড প্রসেসরের সুবিধা হচ্ছে 16টি, যেটা আমাদের মূল বই অনুযায়ী। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কি? এডিট করা যায়। আমি এডিট করতে পারবো। ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় সুবিধা কোনটি? এডিটিং। এটা হচ্ছে এডিট করা যায়। ডকুমেন্টকে আরও আকর্ষণীয় করা যায় কিসের সাহায্যে? ওয়ার্ড প্রসেসরের সাহায্যে। যেহেতু এডিটিং করতে পারবো, অনেক ক্ষেত্রে এটা আরও সুন্দর করা যেতে পারে। গবেষণাপত্রে বিষয়বস্তু সারণী খুবই অল্প সময়ে সম্পাদন করা যায় কোন সফটওয়্যারের মাধ্যমে? ওয়ার্ড প্রসেসর। এই ভিডিওটি 3 থেকে 4 বার দেখো। আমি শিওর বাজারে আমাদের মার্কেটে যতগুলো গাইড টেস্ট পেপার আছে তার চেয়ে অনেক বেশি তুমি প্রশ্ন কমন পাবে অল্প প্রশ্ন পড়ে। ওই গতানুগতিক 500, 600, 700, 800, 1200 করে এমসিকিউ পড়ার প্রয়োজন নাই। এই 299টি এমসিকিউ আমার বেসিক আলোচনাটা একবার দেখো, আমি শিওর সবার থেকে এগিয়ে থাকবে। এই পুরো শীটটাই তোমরা ক্রয় করতে পারবে, পুরো শীটটাই তোমরা নিতে পারবে। সেটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে ভর্তি স্টার্ট, ডিসেম্বর 31 তারিখ থেকে ক্লাস স্টার্ট। একটা ক্লাসের মধ্যে সবগুলো শিখাই দিব, পাশাপাশি হচ্ছে এই শীটটা তুমি পিডিএফ আকারে পেয়ে যাবে, জাস্ট প্রিন্ট করে বাসায় মূল বই আকারে পড়াই স্টার্ট করে দিবে মূল ফাইনাল পরীক্ষার আগে। সাথে টেস্ট পেপার বিশ্লেষণ করে 7 থেকে 8টি মডেল টেস্ট দিয়ে দিব, বাসায় পরীক্ষা দেবে। এই শীটটা যদি একজন শিক্ষার্থীর হাতে পরীক্ষার 2 দিন আগেও থাকে, সেটা রিভিশন দিতে পারবে। 2 দিন আগে সে 200 বার রিভিশন দিতে পারবে, আর কিচ্ছু লাগবে না, শিওর। ওকে, আমরা পরের কোশ্চেন চলে যাচ্ছি। নিচের কোনটির মাধ্যমে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা যায় এবং প্রতিস্থাপন করা যায়? ইতিমধ্যে এটা আমরা পড়ে আসছি, তার মানে এই প্রশ্নটি কি হলো? ডাবল হয়ে গেল, একই প্রশ্ন 2 বার হয়ে গেল। ফাইন্ড আর রিপ্লেস। কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়? বানান চেক করাই স্পেলিং এবং গ্রামার চেকিং। স্পেলিং এবং গ্রামার চেকিং। আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য কোনটি? ওয়ার্ড প্রসেসর মাস্ট। আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য কোনটি? ওয়ার্ড প্রসেসর। ওকে, পরের কোশ্চেন চলে যাই আমরা। কম্পিউটার ডেস্কটপের পর্দার নিচের বা কোণের বোতামকে কি করে? এটা হচ্ছে স্টার্ট বোতাম। খেয়াল করে দেখো, স্টার্ট বোতাম, আমরা স্টার্ট করতে পারি। আচ্ছা, যাই হোক, এখানে যদি বাংলাটা একটু ভুল আছে তোমরা বুঝে নিবা, বাংলা তো অনেক ক্ষেত্রে হয়ে যায়। ওয়ার্ড 2007 চালু করার পর উইন্ডোর উপরের বাম কোণের আইকনটি হলো, যারা এটা করতে পারে, একবার বাম কোণে অফিস বাটন। যারা এটা প্র্যাকটিক্যালি দেখে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে এবং তাদের চোখে ভাসে শুরুতে কোনটা ছিল, শুরুতে কোনটা আসে, এরকম। যারা কম্পিউটার কখনো অন করেনি ওদের জন্য এটা মুখস্থ করে মনে রাখাটা একটু ডিফিকাল্ট হবে, বাট প্র্যাকটিক্যালি অবশ্যই জানা উচিত সবারই। আচ্ছা, এমএস ওয়ার্ড 2007-এর ডিফল্ট ফাইল এক্সটেনশন কি? .docx। এই প্রশ্নগুলি বললাম 5 থেকে 6 বার রিভিশন দিতে হবে, তাহলে মনে পড়বে, এছাড়া কিন্তু মনে রাখতে পারবে না। এবং এখানে তো কোনো গল্প না, শুভার গল্প তো এখানে না যে তুমি একটা কাহিনী মনে রাখলে লিখে দিলে সমস্যা নেই, বাট এটা বারবার পড়তে হবে।
কাট কপি পেস্ট আইকন রয়েছে কোন ট্যাবে? হোম। কাট কপি পেস্ট হোম ট্যাবে চলে যাও, সবগুলো পেয়ে যাবা। কোন অপশনটি? অফিস বাটনের অন্তর্ভুক্ত, যেটা আমরা শুরুতে জেনে আসছি। নিউ আছে, সেভ আছে, ক্লোজ আছে, সেভ অ্যাজ আছে, সবগুলোই আছে। খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটি? ক্লোজ। ক্লোজ করে দিই। খোলা ডকুমেন্টকে একবারে কাট করে দিই আমরা, যেটা আমরা কাট করে হচ্ছে ক্লোজ করে দিলাম টোটালি। খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য যেমন এটা আমি এখন ক্লোজ করতে পারি, মানে একবারে ক্রস চিহ্ন দিলেই ক্লোজ হয়ে যাচ্ছে। পূর্বের সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খোলার জন্য কোথায় ক্লিক করতে হবে? ওপেনে। পূর্বের সংরক্ষণ মানে পূর্বে আমি সেভ করে রাখছি সেই ফাইলটার কথা বলা হচ্ছে। ডকুমেন্ট প্রথমবার সেভ করার জন্য সেভ, এরপরে বারবার এই কোশ্চেনটা রিপিট হয়ে গেল, ইতিমধ্যে কিন্তু আমরা এই কোশ্চেনটা একবার দিয়েছি। কিবোর্ডের মাধ্যমে সেভ করা যায় কোনটি? Ctrl+S, না দিলেও পারতাম। সেভ এজের মাধ্যমে কোনটি যে একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করা যায়? এই কোশ্চেন রিপিট হয়ে গেল। আমরা জানি সেম কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে এবং এটাই হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় আর কি। ওয়ার্ড 7 হোম ট্যাবের পাশে কোন ট্যাব থাকে? তাহলে ইনসার্ট। হোম ইনসার্ট পর পর থাকে। নেক্সট, কোন ট্যাবে? এটা আমরা করে আসছি ইতিমধ্যে। কাট কপি পেস্ট আইকন থাকে, হোম ট্যাবেই থাকে। কিবোর্ডের কোন বোতামকে রিটার্ন বোতাম বলা হয়? ইন্টার। ইন্টারকে রিটার্ন বোতাম বলা হয়। তাহলে কিবোর্ডের কোন বোতামকে রিটার্ন বোতাম বলা হয়? এন্টার। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হচ্ছে ফরম্যাটিং টেক্সট। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে কি? ফরম্যাটিং টেক্সট। ফন্ট বলতে কোনটা বোঝায়? বিভিন্ন ধরনের অক্ষর, যেটা আমরা একটা এমসিকিউ জেনে আসছি ইতিমধ্যে, অর্থাৎ এটাও কিন্তু রিপিট হয়ে গেল। অনেকগুলো এমসিকিউ তুমি বারবার রিপিট করতেছো, মানে কি একবার পড়ার একবার ভিডিও দেখলে দুইবার হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। নানা রকমের ফন্ট স্টাইল নির্বাচন করা হয় কোথা থেকে? এটা হচ্ছে ড্রপ ডাউন বক্স নাম থেকে। তাহলে ড্রপ ডাউন। নানা রকমের ফন্ট স্টাইল নির্বাচন করা হয় কোথা থেকে? এটা হচ্ছে ড্রপ ডাউন বক্স নাম থেকে। চন্দ্রাবতী, এটা বাংলা ফন্ট। সুতন এমজি, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আমার যে লেখাটা আমরা এখন পড়তেছি এটা কিন্তু সুতন এমজিতেই লেখা, এটা সবচেয়ে বাংলায় জনপ্রিয় একটাই। বিজয়, বিজয় 52। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে একটি অক্ষরকে কত পয়েন্ট পর্যন্ত বড় করা যায়? এটা হচ্ছে 1638। 1638। সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট স্টাইল কোনটি? ওই যে টাইমস নিউ রোমান। ইংলিশ লেখার ক্ষেত্রে এটা আমরা ইউজ করি সবসময়। বাংলার জন্য সুতন এমজি এবং ইংলিশের ক্ষেত্রে এইটা বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। নিচের কোনটি ফন্ট গ্রুপের আইকনের চিহ্ন? এটা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বি। এন্টার কি ধরনের বোতাম? যে সম্মতি সূচক। এন্টার, পরটা চলে যাই। সম্মতি সূচক। বুলেট নম্বর লাইনের ব্যবধান কোনটি? এটা হচ্ছে লেখালেখির সাজসজ্জা। বুলেট নম্বর এবং লাইনের ব্যবধান কোনটি? এটা হচ্ছে লেখালেখির সাজসজ্জা। ওয়ার্ড প্রসেসরের ভাষায় চিহ্ন বর্ণ বা সংখ্যাকে কি বলা হয়? বুলেট বলা হয়। তাহলে বুলেট বলতে এখানে আমরা তিনটা জিনিসকে আইডেন্টিফাই করতেছি, সেটা হচ্ছে চিহ্ন, বর্ণ বা সংখ্যাকে। বুলেট নম্বর লাইন কোন গ্রুপে থাকে? প্যারাগ্রাফ গ্রুপে থাকে। ইতিমধ্যে এটাও রিপিট হয়ে গেল। কোন টাইপে প্যারাগ্রাফ গ্রুপ? হোম, এটাও রিপিট হয়ে গেল। সবচেয়ে কমন মনে হয় রিপিট হচ্ছে এটা। কোন ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপ পাওয়া যায়? হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপে আমরা বুলেট এবং নম্বর পেয়ে থাকি। এই যে পরের কোশ্চেনটাও সেম। ওয়ার্ডে বিভিন্ন তালিকায় লেখার ধারাবাহিকতা রক্ষার জন্য কি ব্যবহার করা হয়? বুলেটে হচ্ছে নম্বর। ডকুমেন্ট চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হবে? এটা হচ্ছে কি ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হবে। ডকুমেন্ট চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হবে? ডকুমেন্টের চার্ট সংযোজন করব, সেখান থেকে ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপে গেলে আমরা এটা পেয়ে যাব। ওকে, পরের কোশ্চেন চলে যাই। তাহলে ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেশন গ্রুপে গেলে আমরা পেয়ে যাব। এই প্রশ্নগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল টাইপের। এমএস ওয়ার্ডের পর্দার উপরের দিকে হোম, ইনসার্ট, পেজ লেআউট ইত্যাদি লেখা সারিকে কি বলে? এটাকে বলা হয় মেনু বার। উপরে মেনু বারে কি কি আছে? হোম, ইনসার্ট, পেজ লেআউট, অনেক কিছু আছে, ডিজাইন, এভরিথিং, অনেক কিছু আমরা পেয়ে যাই। ক্লিপ পার্ট কোথায় থাকে? রিভিউ মেনুতে। ক্লিপ পার্ট, ক্লিপ আর্ট কিন্তু না, ক্লিপ পার্ট এটা হচ্ছে রিভিউ মেনুতে। ক্লিপ আর্ট, এই যে পরেরটা দেখো, ইলাস্ট্রেশন। তাহলে ক্লিপ পার্ট এবং ক্লিপ আর্ট দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে রিভিউ মেনুতে আর একটা হচ্ছে ইলাস্ট্রেশনে। ইনসার্ট বাটনে পাওয়া যায় নিচের কোন অপশনটি? এটা হচ্ছে টেবিল।
ডকুমেন্টে টেবিল যোগ করতে হলে কোন ট্যাব ব্যবহার করতে হবে? এটা হচ্ছে ইনসার্ট। টেবিল যোগ করতে হলে কোন ট্যাব ব্যবহার করতে? এটা হচ্ছে ইনসার্ট। ইনসার্টও অনেক কিছুই পাওয়া যায়। ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড কোনটা? এটাও সেম ইনসার্ট যাইতে হবে। ইনসার্টে পিকচার এবং সে ডায়ালগস বক্স থেকে আমি ছবিটা নিয়ে নিব, সমস্যা নেই। ইনসার্ট থেকে পিকচার থেকে গিয়ে আমি যে কোনো আমি আমার কম্পিউটার থেকে নিতে পারি, যে কোনো ডিভাইস থেকে ওটা নিতে পারি, ডায়ালগস বক্স থেকে আসে। এরপর দেখি আমরা এমএস অটোদের সাথে একটি ডকুমেন্টের ছবি যোগ করতে চাইলে ইনসার্ট ট্যাবের কোন গ্রুপ হতে পিকচার আইকনে ক্লিক করতে হবে? এই মাত্র দেখলাম ইলাস্ট্রেশন গ্রুপ থেকে। ওয়ার্ড আর্ট যোগ করার জন্য রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? সেটা হচ্ছে কি ইনসার্ট। ওয়ার্ড আর্ট যোগ করার জন্য রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? সেটা হচ্ছে ইনসার্টে। ওয়ার্ড 2017 স্মার্ট আর্ট কোন গ্রুপের অন্তর্ভুক্ত? ইলাস্ট্রেশন স্মার্ট আর্ট। অর্থাৎ দেখো ইলাস্ট্রেশন গ্রুপে কী কী থাকে সেটা আমরা শুরুতেই জানছি। ওকে, পরের কোশ্চেন চলে আসি। কোন গ্রুপে ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট যোগ করার সুযোগ রয়েছে? ইলাস্ট্রেশন। একই কোশ্চেন এতবার রিপিট কেন হলো বুঝলাম না। যাই হোক, কোন কমান্ডটির প্রয়োগে ডকুমেন্টের লেখায় মার্জিন ঠিক করা যায়? এটা হচ্ছে পেজ লেআউট। এটা আমি শুরুতে পড়ে আসছি, রিপিট হলো। ওয়ার্ড প্রসেসরে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার নতুন একটা কোশ্চেন পেলাম, এটা হচ্ছে কি পেজ লেআউটে পাবো ব্যাকগ্রাউন্ড কালার, মনে রেখো। দুটি লাইনের মধ্যবর্তী ব্যবধান নির্ধারণে কোন এটা পেজ লেআউট। দুটি লাইনের মধ্যবর্তী ব্যবধান নির্ধারণ করার ক্ষেত্রে হচ্ছে পেজ লেআউট। অফিস ডেটার সাথে ডকুমেন্টে পৃষ্ঠা নম্বর দিতে কোন ট্যাবটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইনসার্ট। এটা হচ্ছে ইনসার্ট। হেডার বা ফুটার গ্রুপ কোন ট্যাবের অন্তর্ভুক্ত? ইনসার্টের মধ্যে। স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা শুরুতে আমরা জানি। স্প্রেডশিট শব্দের আবেদনিক অর্থ হচ্ছে সরানো পাতা। সরানো পাতা মানে সেটা এমনভাবে সাজানো হয়েছে কোনো প্রশ্ন আর বাদ যাবে না, এই 299টির মধ্যে সব থাকবে। সবচেয়ে বেশি ব্যবহৃত স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম কোনটি? মাইক্রোসফট এক্সেল সবচেয়ে বেশি ব্যবহৃত। সর্বপ্রথম তৈরিকৃত স্প্রেডশিট প্রোগ্রামের নাম কি? এটা হচ্ছে কি ভিজিক্যাল। ওকে, যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক কোন সফটওয়্যার? এটা হচ্ছে এক্সেল। এটাও রিপিট হয়ে গেল। স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় কোন প্রোগ্রামে? মাইক্রোসফট এক্সেলে স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায়। ওয়ার্কশিটে রোগুলোকে কী দ্বারা করা হয়? এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 এভাবে যাবে। ওয়ার্কশিটে প্রত্যেকটি সারির শিরোনাম কী দ্বারা প্রকাশ করা যায়? ইংরেজি সংখ্যা, 1 2 3 4 5 6 ইংরেজি সংখ্যা দ্বারা। বলা হয়েছে বলে একটা কোশ্চেনের সাথে আর একটা কোশ্চেনের লিঙ্ক রাখছি যেন তোমরা বুঝতে পারো। ওয়ার্কশিটের ছোট ছোট ঘরগুলোকে কী বলে? সেল বলে। স্প্রেডশিটে কোন কাজটি করা সহজ হয়? অ্যাপ্লাইং ফর্মুলাটা খুব দ্রুত প্রয়োগ করা যায়। অ্যাপ্লাইং হচ্ছে ফর্মুলা, এটা আমরা প্রয়োগ করতে পারি। সহজ, কাজটি করা খুবই সহজ। ওয়ার্কশিটের একটি সেলে সর্বোচ্চ কতটি অক্ষর টাইপ করা যায়? 255 হচ্ছে সর্বোচ্চ। বেতন বিল তৈরিতে কোন প্রোগ্রামে? এক্সেল। বেতন বিল তৈরিতে কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? এটা এক্সেল, এমএস এক্সেল। নেক্সট, স্প্রেডশিট প্রোগ্রামে উপাত্তগুলো কোথায় কোথায় বানানটা ভুল হয়েছে, কোথায় রাখা হয়? সেলে। এক্সেলে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়েছে কোনটির কারণে? এটা হচ্ছে কলাম ও সারি থাকার কারণে। কিবোর্ডের পার্সেন্টেজ কিভাবে লিখতে হবে? দেখো, শিফট চেপে 5 উপরে দেখবে পার্সেন্টেজ দেওয়া আছে, 5 উপরে পার্সেন্টেজ দেওয়া আছে, বুঝতেই পারবা। 5 উপরে আবার 6 উপরে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এরকম পার্সেন্টেজ দিতে হয়। হ্যাশ চিহ্ন 3 উপরে, @ 2 উপরে, এরকম যে অনেকে হয়তো মনে রাখতে পারো খুব দ্রুত। স্প্রেডশিট এই বানানটা বলেছি। স্প্রেডশিট প্রোগ্রামের মূল উপজীব্য বিষয় কোনটি? হচ্ছে সেল। এক্সেল 2007 একটি নতুন ওয়ার্কবুকে কয়টি শীট দেখা যায়? 3টি। সঠিক সেল অ্যাড্রেস কোনটি? দেখো, 168 এবং 69 নাম্বার কোশ্চেন একই রকম, কি দুইটা মানে একই রকম প্রশ্ন, অর্থাৎ 168 নাম্বার পারলে 169 নাম্বার সে সহজে বুঝতে পারবে। স্প্রেডশিটে সূত্র ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে কোনটা? সমান চিহ্ন না হলে হবে না, প্রথমে সময় দিয়ে সমান চিহ্ন লাগবেই। প্রথমে 170 এবং 171 দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। তাহলে প্রথমে সমান চিহ্ন ইকুয়াল সাইনটা লাগবেই। প্রোডাক্ট মানে গুণ, A2 গুণ হচ্ছে D2। এখানে প্রোডাক্ট কিসের কাজ করে? ফাংশনের কাজ করে।
তিনটি ফাংশনের নাম হলো সাম, যোগফল, প্রোডাক্ট এবং হচ্ছে ইফ। সাম, প্রোডাক্ট আর হচ্ছে কি ইফ। স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায় কোন প্রোগ্রামের সাহায্যে? স্প্রেডশিট প্রোগ্রামে, যেটা আমরা এটা এমসিকিউ আমরা করে আসছি। 4 এবং 9 সেলসিয়ামের মানগুলোকে যোগ করার ক্ষেত্রে ধারাবাহিক 4 থেকে হচ্ছে কত 9, এই যে 4 থেকে 9 মাঝখানে হচ্ছে এই চিহ্নটা থাকবে ধারাবাহিকভাবে, সমান চিহ্ন B1 2 3 4 5। ফর্মুলাটির ফাংশন কোনটা হবে? এই যে 1 একবার কত 1 2 3 4 5 সমান ছিল 1 2 3 1 2 3 4 5 পর্যন্ত আছে, তাহলে একবার 1 থেকে একবারে কি পর্যন্ত 5 পর্যন্ত, 1 থেকে একবারে 5 পর্যন্ত। আচ্ছা, সাম একেবারে 1 থেকে 5 পর্যন্ত। দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটা একটু এলোমেলোভাবে হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো আনসার এটা কোনটা হবে। 176 নাম্বার কোশ্চেনে। আচ্ছা, গুণ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু থাকে, দেখছি হয়তো টাইম মিস্টেক প্লাসরা থাকে, বুঝতেই পারছো। ফর্মুলাটির ফাংশন কোনটি? গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার ক্ষেত্রে গুণ কিন্তু স্টার চিহ্ন হবে এবং শুরুতেই সমান সাইনটা থাকবে, কিন্তু এটা থাকবে মাস্ট, এটা মাথায় রেখো, তাহলে ভুল হবে না। তার মানে আমরা জানি এটা অ্যান্সার হবেই না কখনো। প্রোডাক্ট মানে গুণ করা, স্টার চিহ্ন দ্বারা তো গুণ করা বোঝানো হয়। স্প্রেডশিটে গুণ করার পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের। একই কোশ্চেন আজকে এতবার রিপিট কেন হলো বুঝলাম না, খেয়াল করে নিয়ে হয়তো। MS এক্সেলের গুণ করার ফাংশন কোনটি? প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট দেখো, বানানটাও ভুলে গেছে, প্রোডাক্ট। A2 সমান ক্রয় মূল্য, B2 হচ্ছে 20% লাভ এবং C2 সমান বিক্রয় মূল্য হলে C2 নির্ণয়ের সূত্র কোনটি? C2 হচ্ছে বিক্রয় মূল্য, রাইট? C2 হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করা হয়? ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করতে হয়। ক্রয় মূল্য কোনটা? A2, তাহলে A2 এটার সাথে যোগ হবে কি? লাভ। লাভটা কত? এই ক্রয় মূল্যের 20%, ক্রয় মূল্যের 20%, রাইট? ক্রয় মূল্যের 20%-এর সাথে যোগ হবে হচ্ছে কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে হবে মোট বিক্রয় মূল্য। এইটা হয়ে গেল। সরাসরি কমন আসতেও পারে অথবা অপশনগুলো পরিবর্তন হয়ে আসতে পারে। উপরে আমরা যে প্রশ্নগুলো দেখলাম সবগুলো প্রশ্ন হচ্ছে ডিরেক্ট কমন পড়বে, বাট এই নিচের প্রশ্নগুলো যেগুলো আছে এই প্রশ্নগুলো এই অপশন এটা পরিবর্তন অন্য একটা অপশন দিতে পারে, এরকম পরিবর্তন হয়ে আসতে পারে। ডিরেক্ট কমনও পড়তে পারে এখানে এসে, অথবা দুই একটা অপশন চেঞ্জ করে দিতে পারে। ডেস্কটপে, ল্যাপটপে, স্মার্টফোনে অন্য কোনো একটা ডিভাইসের নাম দিল, এটা হতে পারে। তাহলে অফিস সফটওয়্যার ব্যবহার করা হয় 3টার মধ্যেই। এখানে মনে করো অন্য একটা অপশন দিল যেটা আমার উত্তর আসবে না, এরকম হতে পারে, এরকম চেঞ্জ করে দিতে পারে। নেক্সট, অফিস সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট অ্যানালাইসিস, উইকিপিডিয়া। আমরা জানি প্রথম দুটি হবে অ্যান্সার। এখন উইকিপিডিয়ার পরিবর্তে অন্য একটা জিনিস দিল, এরকম পরিবর্তন করতে পারে। যে যন্ত্রের সাহায্যে ওয়ার্ড প্রসেসরের নির্দেশ প্রদান করা হয়, মাউস, কিবোর্ড, টাচ পেনের কথা বলা আছে, 3টার সাহায্যে হতে পারে, 3টার সাহায্যে টাচ পেন। ওয়ার্ড প্রসেসর ডকুমেন্ট সম্পাদনে যে সুবিধা পাওয়া যায়, বানান সংশোধন করা যায়, লেখা সংরক্ষণ করা যায়, লেখা মুছে ফেলা যায়। এখানে প্রশ্ন হচ্ছে তাহলে বানান সংশোধন করা যায়, লেখাটাকে মুছে ফেলা যায়। কোনো ডকুমেন্টকে টেমপ্লেট আকারে রাখার কারণ হচ্ছে বারবার ব্যবহার করতে পারবো, সময় সাশ্রয় হবে, আকর্ষণীয় করার জন্য না। জাস্ট টেমপ্লেট আকার হচ্ছে দুটো কাজ, সবচেয়ে বেশি প্রথমটা বারবার ব্যবহার করার জন্য। হোম রিবনে থাকে ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, টেবিল। 1 আর 2 হওয়ার কথা, হ্যাঁ 1 আর 2 আছে, অর্থাৎ ফন্ট গ্রুপ আর একটা হচ্ছে কি প্যারাগ্রাফ গ্রুপ হোম রিবনে থাকে। তাহলে হোম রিবনে আমরা থাকতেছে কি ফন্ট আর হচ্ছে কি প্যারাগ্রাফ গ্রুপ। ইনসার্ট ট্যাবে থাকে ইলাস্ট্রেশন, টেবিলস এবং সেভ অ্যাজ। তাহলে ইলাস্ট্রেশন এবং টেবিল পাবো। ইলাস্ট্রেশন গ্রুপের অন্তর্ভুক্ত অপশনগুলো হচ্ছে ওয়ার্ড আর্ট, পিকচার, চার্ট। আমরা পিকচার এবং চার্ট এই দুটো পাবো। ইলাস্ট্রেশন গ্রুপের আমরা একবার শুরুতেই দেখে আসছি কি কি থাকবে, পিকচার এবং চার্ট। সরাসরি কমন পাবো না, এই অংশটা, এই উদ্দীপকটা চেঞ্জ হয়ে আসবে, উদ্দীপকটা চেঞ্জ হয়ে আসবে, যে কোনো উদ্দীপক হতে পারে, তবে এই উদ্দীপকগুলো মোটামুটি কমন মধ্যে থাকে। সেটা কীরকম? যেমন এর মধ্যে দেখতে পাচ্ছি এর সাথে 2 নাম্বার, এখানে দেখতে পাচ্ছি 2 এর জন্য 8 মানে 80, বির জন্য হচ্ছে কত 2 আছে কত 60। ক্ষেত্রফল তাহলে কত? এইটার এর সাথে এর 2 এবং B2 গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো, কারণ ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ।
C2 সেলে, এই যে C2 সেলে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই 2 নাম্বার সেলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন সূত্র বা ফাংশন ব্যবহার করতে হবে? অনেকে না দেখে ডিরেক্ট অ্যান্সার করতে পারবে, কিন্তু শুরুতে সমান চিহ্ন থাকতে হবে, এটা মাথায় রেখো কিন্তু। তার মানে আমরা উত্তর খ এবং গ এই দুইটার যে কোনো একটা হবে। আমরা প্রথম ক এবং এটা উত্তর হবেই না, কারণ সমান চিহ্ন শুরুতে নেই। এবার আসি, তাহলে A2 এর সাথে B2 গুণ করলেই তো আমরা পেয়ে যাচ্ছি। A2 গুণ হচ্ছে কি B2, এই দুটো গুণ করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। A2 সাথে B2 কিন্তু গুণ করলে প্রোডাক্ট A2 থেকে হচ্ছে B2, ইনাফ। নেক্সট, স্প্রেডশিট ব্যবহার করার ফলে আমরা করতে পারি উপস্থাপনা গুণ যোগ। এখানে দেখতে পাচ্ছি গুণ এবং যোগ, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই কথাই বলা হয়েছে। এই সেমে আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, দ্রব্যের নাম ডাল, দাম হচ্ছে 120, পরিমাণ হচ্ছে 60 কেজি, মোট কত? 120 কেজি, দাম টাকা হচ্ছে 120 টাকা করে, দেখতেই পাচ্ছ, পরিমাণ হচ্ছে 60 কেজি, তাহলে মোট কত হবে? উদ্দীপকের আলোকে হোয়াট সেলের ঠিকানা কি হবে? যে হোয়াট সেল, D2 দেখতে পাচ্ছি, এই যে D2, ডি এর হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার সেলে 2 নাম্বার সেল। উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? যদি আমরা দুটো গুণ করে দিই, তার মানে কি B2 এর সাথে C2 গুণ করে দিব, তাহলে আমরা কি পাবো? D2 পেয়ে যাবো, এটা তাই লেখা হয়েছে এখানে। তাহলে প্রোডাক্ট B2 সাথে C2 আমরা গুণ করে দেব। এই যে B2 সাথে B এর 2 নাম্বার সেল এবং C এর 2 নাম্বার সেল গুণ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 120 গুণ হচ্ছে 60। খুবই কমন এগুলা, খুবই সহজ। আর হ্যাঁ, সিটটা কালেক্ট করতে হলে ডিসেম্বর 1 তারিখ থেকে তোমরা নক দিতে পারো। ডিসেম্বর 1 তারিখ থেকে ভর্তি কার্যক্রম স্টার্ট হবে, ডিসেম্বর 31 তারিখ থেকে ক্লাস স্টার্ট। একটা ক্লাসে সবগুলো এমসিকিউ করে দিব, পাশাপাশি এমসিকিউ শিটটা দিয়ে দিব 299টা, জাস্ট সেটা প্র্যাকটিস করলেই হবে। তুমি যেখানেই পরীক্ষা দাও, মল টেস্ট দাও, যা মনে হয় তাই দাও, দেখবা জাস্ট এই 299টা এমসিকিউতে কমন পড়ে গেছে ইনশাল্লাহ। অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।